টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব জাদু কাহিনী, এই ছোট গল্পটির ওপর সব রকমের প্রশ্ন উত্তর। এই গল্পটির ওপর যত রকমের প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্ন আলোচনা করব আজকের এই ভিডিওতে। এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের। তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা? মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার দরকার নেই কোনো সহায়তার। পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তবে তোমরা নিশ্চয়ই বাড়িতে, স্কুলে বা গৃহ শিক্ষকের কাছে এই ছোট গল্পটা এতদিনে পড়ে ফেলেছো। তবে যদি না পড়ে থাকো তাহলে টিউটোপিয়ার ইউটিউব লার্নিং অ্যাপে এই ছোট গল্পটির ওপর বানানো ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো। কারণ টিউটোপিয়ার ইউটিউব লার্নিং অ্যাপে এই ছোট গল্পটির ওপর বানানো যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো বিষয় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে পরীক্ষায় প্রশ্নোত্তর করা কোনো ব্যাপার না। তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই ছোট গল্পটি পড়া। এখন এই ছোট গল্পটির ওপর কত রকমের প্রশ্ন হতে পারে তা দেখে নেব আমরা পরবর্তী স্লাইডে। দেখো, প্রথমেই লেখা আছে বহু বিকল্পীয় প্রশ্নাবলী অর্থাৎ এমসিকিউ। আর এমসিকিউ এর প্রশ্নমান তোমরা জানো 1। এরপরে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, যার প্রশ্নমান থাকছে 1। এখানেও তোমাদের একটা কথায় উত্তর দিতে হচ্ছে। এরপরে থাকছে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নাবলী, যেটি এসএকিউ অর্থাৎ শর্ট আনসার কোয়েশ্চেনের মধ্যে পড়ছে, যার প্রশ্নমান থাকছে 2 অথবা 3, যেখানে তোমাদের 3 থেকে 4টে বাক্যে প্রশ্নটা সম্পূর্ণ করতে হচ্ছে, মানে উত্তর সম্পূর্ণ করতে হচ্ছে। এরপরে থাকছে হাতে কলমে, যদিও এখানে হাতে কলমে পোর্শনটা জাদু কাহিনীতে নেই, তাই আমাদের হাতে কলমে পোর্শন রাখা হয়নি। আমরা চলে যাব বহু বিকল্পীয় প্রশ্নাবলীতে। এখানে আসছে বহু বিকল্পীয় অর্থাৎ এমসিকিউ এর প্রথম প্রশ্নে আমরা যাব। তবে একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলে নেব যে এই ভিডিওর যে টাইমলাইন অংশ, সেই টাইমলাইন অংশে তোমাদের যে এই যে ছোট গল্পটি রয়েছে, এই ছোট গল্পের এমসিকিউ হোক, এসএকিউ হোক এবং ভিএসএকিউ, অর্থাৎ যার যে প্রশ্নটা লাগছে সেই প্রশ্নটা তোমরা এখানে পেয়ে যেতে পারো। জাদু কাহিনীর ওপর আমরা পাচ্ছি এমসিকিউ, ভিএসএকিউ এবং এসএকিউ। যার যে প্রশ্নটা দরকার পড়বে সেই টাইমলাইন অংশে গিয়ে, পর্ব বিভাজন অংশে গিয়ে সেই প্রশ্ন খুঁজে পেতে পারো। আমরা চলে যাব এমসিকিউ এর প্রথম প্রশ্নে। আর এমসিকিউ এর প্রশ্নগুলো আমি যখন আলোচনা করছি তোমরা আমার সাথে নাম্বার কাউন্ট করবে, অর্থাৎ এমসিকিউতে কে কত স্কোর করলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কমেন্ট বক্সে যদি তোমরা জানাও তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে। আর দেখো, লেখা আছে 1 জাদুকর ডেভিড ডেভান্ট কোথাকার লোক ছিলেন? জাদুকর ডেভিড ডেভান্ট কোথাকার লোক ছিলেন? আমরা যে দেখেছি জাদু কাহিনী গল্পটি অজিত কৃষ্ণ বসুর লেখা, এবং এই অজিত কৃষ্ণ বসু জাদুর ওপর নিয়ে বিভিন্ন রকম গল্প লিখেছেন, এবং তার জন্য এবং আমাদের যে জাদু সম্রাট পিসি সরকার, সেই পিসি সরকারের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল, এবং তিনি তার জাদুর ওপর বিভিন্ন রকম ছোট গল্প লিখেছেন তোমাদের জন্য, এবং তার জন্য তিনি নরসিংহ পুরস্কারও পেয়েছিলেন তার জাদু কাহিনী বইটির জন্য। এখানে লেখা আছে প্রথমেই আমরা জাদুকর, এখানে যে নামটি পাচ্ছি সেটি হলো ডেভিড ডেভান্ট। জাদুকর ডেভিড ডেভান্ট কোথাকার লোক ছিলেন বলা হয়েছে। ক আমেরিকা, খতে আছে ফ্রান্স, গতে আছে রাশিয়া, গতে আছে ইংল্যান্ড। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইংল্যান্ড। তিনি জাদুকর ডেভিড ডেভান্ট ইংল্যান্ডের লোক ছিলেন। সঠিক উত্তর অপশন ঘ। চলে যাব প্রশ্ন 2-এ। 2-এ লেখা আছে ডেভান্টের পকেটে কত টাকা ছিল? ডেভান্টের পকেটে কত টাকা ছিল দেখে নেব। ক 6 সিলিং, খতে আছে 8 সিলিং, গতে আছে 10 সিলিং, ঘতে আছে 4 সিলিং। সঠিক উত্তর তোমরাই জানো, 6 সিলিং। 6 সিলিং টাকা তার ছিল তার পকেটে। প্রশ্ন 3-এ লেখা আছে ডেভান্টের জাদুর খেলাটির নাম ছিল, যে
ডেভান্টের যে জাদুর খেলাটি, অর্থাৎ যে খেলা নিয়ে যে টাকা আনার খেলা নিয়ে তাকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল, সেই খেলাটির নাম কি ছিল আমরা জেনে নেব। ক কৃপণের স্বপ্ন, খ কৃপণের ধন, গ কৃপণের পণ, ঘতে আছে কৃপণের কাণ্ড। খেলাটির নাম ছিল কৃপণের স্বপ্ন। সঠিক উত্তর অপশন ক। 4 নম্বরে দেখো লেখা আছে কৃপণের স্বপ্নের অন্য নাম কি ছিল। কৃপণের স্বপ্নের আরেকটি নাম দেয়া ছিল, সে আরেকটি নামও আমাদের অবশ্যই মনে রাখতে হবে। কতে লেখা আছে টাকশাল, খতে লেখা আছে হাওয়াই টাকশাল, গতে হাওয়াই স্বপ্ন, ঘতে আছে হাওয়ার স্বপ্ন। সঠিক উত্তর হয়ে যাবে হাওয়াই টাকশাল। তাহলে কৃপণের স্বপ্ন আরেকটি যে নামে পরিচিত ছিল সেটি হলো হাওয়াই টাকশাল। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, তাহলে অবশ্যই হাওয়াই টাকশাল আমরা পেয়ে যাচ্ছি অপশন খতে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 4-এর অপশন খ। নেক্সট 5, কৃপণের স্বপ্ন একটি কি। কৃপণের স্বপ্ন কতে আছে গল্প গ্রন্থ, খতে আছে কাব্যগ্রন্থ, গতে আছে উপন্যাস, ঘতে আছে জাদুর খেলা। সঠিক উত্তর জাদুর খেলা। কৃপণের স্বপ্ন ছিল একটি জাদুর খেলার নাম। 6 নম্বরে লেখা আছে ডেভিড ডেভান জনবিরল পথ দিয়ে যখন বাড়ি ফিরছিলেন তখন ছিল কোন সময়ের কথা বলা হয়েছে। ক দুপুরবেলা, খ সন্ধেবেলা, গ গভীর রাত, ঘতে ভোরবেলা। যে সময় ডেভিড ডেভান ওই অন্ধকার রাস্তা দিয়ে ফিরছিল এবং সেই বিজন রাস্তায় অর্থাৎ নির্জন রাস্তা ছিল, সেই সময়টা কি ছিল, সেই সময়টা ছিল সন্ধ্যাবেলা। অপশন খ এখানে সঠিক উত্তর। 7-এ লেখা আছে লেখক ছোটবেলায় কোন স্কুলে পড়তেন। লেখক ছোটবেলায় কোন স্কুলে পড়তেন। ক ঢাকা কলেজিয়েট স্কুল, গতে সংস্কৃত কলেজিয়েট স্কুল, গতে আছে হিন্দু স্কুল, ঘতে আছে সাউথ সুবার্বান স্কুল। এখানে কার কথা বলা হয়েছে, অজিত কৃষ্ণ বসুর কথা বলা হয়েছে। অর্থাৎ ডেভিড ডেভান্টের এই যে জাদুর খেলাটির কথা পড়ার পরে অজিত কৃষ্ণ বসু তার ছোটবেলায় জাদুর খেলা দেখানোর একজনের কথা বলে এবং সেই প্রসঙ্গেই তিনি তার ছোটবেলার স্কুলের নাম করেছিলেন। তার স্কুলের নামটি ছিল ঢাকা কলেজিয়েট স্কুল। অপশন ক। 7-এ লেখা 8-এ লেখা আছে স্কুল জীবনে লেখক কোন জাদুকরের খেলা দেখেছিলেন। ক ডেভিড ডেভান্ট, খ চাঁদ মিয়া, গতে হায়দার মিয়া, ঘতে চাঁদ সদাগর। সঠিক উত্তর অবশ্যই অপশন গ। অপশন গ নয়, অপশন খ এ লেখা আছে চাঁদ মিয়া। অপশন খ চাঁদ মিয়া সঠিক উত্তর। 9 লেখা আছে চাঁদ মিয়ার খেলা দেখার জন্য কত দামের টিকিট কিনতে হয়েছিল। চাঁদ মিয়ার খেলা দেখানোর জন্য সে কত টাকা পেয়েছিল চাঁদ মিয়া, সেটাও আমরা অবশ্যই জানবো। তার আগে আমরা জেনে নেব যে কত দামের টিকিট তার জন্য কিনতে হয়েছিল। ক 1 আনা, খ 2 আনা, গ 4 আনা, ঘতে আছে 1 টাকা। সেই সময় 1 আনা দিয়ে তার খেলা দেখার জন্য টিকিট কিনতে হয়েছিল। রাইট আনসার অপশন ক। প্রশ্ন 10, খেলা দেখিয়ে চাঁদ মিয়া কত টাকা পেয়েছিলেন। খেলা দেখিয়ে চাঁদ মিয়া কতে 10 টাকা, খতে 5 টাকা, গতে 50 টাকা, ঘতে 15 টাকা। খেলা দেখিয়ে তিনি 10 টাকা পেয়েছিলেন। পরের প্রশ্ন, চাঁদ মিয়াকে চাঁদা দিয়েছিলেন। চাঁদ মিয়াকে কে চাঁদা দিয়েছিলেন। ক স্কুলের শিক্ষক, খতে প্রধান শিক্ষক, গতে সহ শিক্ষক, ঘতে সহ শিক্ষিকা। চাঁদ মিয়াকে চাঁদা দিয়েছিলেন কে, স্কুলের প্রধান শিক্ষক। অর্থাৎ তাদের কাছ থেকে যেমন 1 আনা করে চাঁদা তোলা হয়েছিল তার সঙ্গে প্রধান শিক্ষকও কিছু চাঁদা দিয়েছিলেন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রধান শিক্ষক। আর এখানেই শেষ হচ্ছে আমাদের এমসিকিউ এর সব রকমের প্রশ্ন। তোমরা কে কত স্কোর করলে এই 11টা প্রশ্নের মধ্যে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর যারা 11 পেয়ে গেছে তাদের জন্য খুব ভালো খবর, তাদের প্রিপারেশন খুব ভালোভাবে হচ্ছে। তবে যারা স্কোর ভালো করলে না তাহলে বুঝতে হবে যে কোথাও খামতি থেকে যাচ্ছে পড়ায়। আর যদি খামতি থেকে যায় তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে কি করে। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে দরকার ভালো স্টাডি ফ্লো। চলো দেখে নি কি সেই স্টাডি ফ্লো। ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো।
অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায় যেতে পারো, আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6, আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোর অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। এরপর চলে যাব অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেনে, যার প্রশ্নমান থাকছে 1। দেখে নেব প্রথম প্রশ্ন। লেখা আছে কৃপণের স্বপ্ন কথাটিকে ইংরেজিতে কি বলে? কৃপণের স্বপ্ন কথাটিকে ইংরেজিতে লেখা আছে মিজার্স ড্রিম বলে। তোমাদের বইয়ের মধ্যে এই উত্তরটা পেয়ে যাচ্ছ, সমস্ত উত্তরই ইনফ্যাক্ট তোমরা বইয়ের থেকেই পাবে। 2 লেখা আছে ডেভান তার পথ আটকানো লোকটিকে দেখে কি বুঝেছিলেন? ডেভান তার পথ আটকানো লোকটিকে দেখে বুঝেছিলেন লোকটি হয় গুন্ডা, না হয় গোয়ার, অথবা পাগল। 3 নম্বরে লেখা আছে চোখের সামনে দেখছেন অর্থাভাবে শুকিয়ে মরছি, এটি কার উক্তি? চোখের সামনে দেখছেন যে অর্থাভাবে শুকিয়ে মরছি, এই কথাটি বলেছেন সেই সময় পথ আটকিয়ে একটি যে লোকটি ডেভিড ডেভান্টের পথ আটকে ছিল জনবিরল জায়গায়, জনবিরল রাস্তায়। সন্ধ্যার সময় যে লোকটি তার ডেভিড ডেভান্টের পথ আটকে ছিল সেই লোকটি উক্ত কথাটি বলেছে। 4 নম্বরে লেখা আছে ডেভান্টের পক্ষে হাওয়া থেকে 6 সিলিংয়ের বেশি ধরা সম্ভব ছিল না কেন? ডেভান্টের পক্ষে হাওয়া থেকে 6 সিলিংয়ের বেশি ধরা সম্ভব ছিল না কারণ তার পকেটে মাত্র 6 সিলিংই ছিল, আর জাদুর মাধ্যমে কোনোভাবেই তো বেশি টাকা, অতিরিক্ত টাকা নিয়ে আসা সম্ভব নয়, কারণ সেটা হলো একটা অবাস্তব ব্যাপার। কিন্তু সেই অবাস্তব ব্যাপারটা ডেভিড ডেভান্ট সেই অপরিচিত ব্যক্তিটিকে বোঝাতে পারেনি, কারণ সে তো আমরা দেখেছি যে সে মানসিকভাবে সুস্থ ছিল না।
5 লেখা আছে, যে লোকটি ডেভান্টের পথ আটকে ছিল সে আসলে কি রকম লোক ছিল? যে লোকটি ডেভান্টের পথ আটকে ছিল সেই লোকটি মানসিকভাবে অসুস্থ ছিল। 6 দেখো, ডেভান্টের প্রসঙ্গে ছোটবেলার কোন জাদুকরের কথা লেখকের মনে পড়ে গিয়েছিল? ডেভান্টের প্রসঙ্গে লেখকের যে জাদুকরের কথা, তার ছোটবেলার এক গল্প কথা তার মনে পড়ে গেছিল, তার নাম ছিল চাঁদ মিয়া। 7 একা বাড়ি ফেরার সময় ডেভান্টের কাছে কি পরিমাণ অর্থ ছিল? একা বাড়ি ফেরার সময় ডেভান্টের কাছে মাত্র 6 সিলিং ছিল। 8 অক্রিব এর প্রকৃত নাম কি? অক্রিব অর্থাৎ অজিত কৃষ্ণ বসুর প্রকৃত নাম, মানে অক্রিব এর প্রকৃত নাম হলো অজিত কৃষ্ণ বসু, এটিকে ছোটভাবে বলা হয় অক্রিব। 9 কত আছে তোমার পকেটে? বক্তা কাকে এ কথা বলেছে? কত আছে বক্তার পকেটে? কত আছে তোমার পকেটে? বক্তা কাকে এ কথা বলেছে? এটি সেই মানসিকভাবে অসুস্থ সেই অপরিচিত ব্যক্তিটি জাদুকর ডেভিড ডেভান্টকে এই কথা বলেছে। 10 হাওয়ায় টাকা তাই আবার হাওয়াতেই ফিরিয়ে দিতে হয়, বক্তাকে? উল্লিখিত মন্তব্যটি করেছেন জাদুকর চাঁদ মিয়া, যে হাওয়ার টাকা তাই আবার হাওয়াতেই ফিরিয়ে দিতে হয়। কেন এই কথা তিনি বলেছিলেন? কেন এই কথা বলেছিলেন? কারণ যখন জিজ্ঞাসা করেছিল যে এই যে টাকা আপনি পান, সেই টাকার উৎস কোথা থেকে, তখন তিনি বেশ মজার করে, আসলে তিনি মজা করে এই উক্ত কথাটি বলেছিলেন, তার কারণ জাদুর বিষয়টা নিয়ে মানুষের মধ্যে যে একটা রহস্যময়তা থাকে সেই রহস্যময়তাটাকেও তিনি কাটাতে চাননি। তার সঙ্গে তার এই উক্তিটি একটা বাস্তবের কথাও বলে, আসলে অলৌকিক বলেও যে কিছু হয় না সেটাও আমাদেরকে বুঝিয়ে দেয়, এবং তার সঙ্গে জাদুর মধ্যে যে একটা রহস্য থাকে তার শব্দের মধ্যেও এক ধরনের রহস্য জিয়ে রয়েছে। এখানে বক্তা কে বলতে শুধুমাত্র চাঁদ মিয়ার কথা বললেই হবে। 11 কোনোদিনও কল্পনাও করেননি। কে কি কল্পনাও করেননি? জাদুকর ডেভান্ট কোনোদিনও কল্পনাও করেননি যে এরকম জনহীন পথে, অর্থাৎ সন্ধ্যাবেলার এরকম জনহীন পথে দাঁড়িয়ে তাকে একটি মাত্র দর্শকের সামনে অসহায়ভাবে জাদু প্রদর্শন করতে হবে। 12 লেখা আছে, লেখকের বর্ণিত অখ্যাত জাদুকর চাঁদ মিয়া যখন খেলা দেখিয়েছিলেন সেটি কত খ্রিস্টাব্দের কথা? খ্রিস্টাব্দেও লেখা রয়েছে, সেটি 1925 খ্রিস্টাব্দের কথা। আর তোমরা যখন এই ধরনের প্রশ্নগুলো লিখবে তোমরা লিখে নিতে পারো যে অজিত কৃষ্ণ বসু রচিত জাদু কাহিনী থেকে উক্ত উক্তিটি নেওয়া হয়েছে কোনো উক্তি প্রসঙ্গে, বা এটি বলা হয়েছে জাদু কাহিনী থেকে যে সময় খেলা দেখিয়েছিলেন সেই সালটি হলো 1925 সাল বা 1925 খ্রিস্টাব্দ। 13 হাওয়া থেকে টাকা ধরে চাঁদ মিয়া কিসে ভরেছিলেন? হাওয়া থেকে টাকা নিয়ে হাওয়া থেকে টাকা ধরে চাঁদ মিয়া কিসে ভরেছিলেন? হাওয়া থেকে টাকা নিয়ে চাঁদ মিয়া একটি টিনের কৌটোর মধ্যে ভরেছিলেন। প্রশ্ন 14 চাঁদ মিয়া হাওয়ায় টাকা নিয়ে কি বলেছিলেন? চাঁদ মিয়া হাওয়ার থেকে টাকা নিয়ে বলেছিলেন যে হাওয়ার টাকা হাওয়াতেই ফিরিয়ে দিতে হয়, তা কখনোই ভোগে লাগাতে নেই। মানে তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন ভোগে লাগালে সেই হাওয়া থেকে আর টাকা পাওয়া যায় না, সেই কারণেই তিনি মজার ছলে বলেছিলেন যে হাওয়া থেকে যে টাকা পাওয়া যায় তা আবার হাওয়াতেই ফিরিয়ে দিতে হয়। এখানেই শেষ হচ্ছে আমাদের ভেরি শর্ট আনসার কোয়েশ্চেনের সব রকমের প্রশ্নের আলোচনা। এরপর চলে যাব আমরা ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ শর্ট আনসার কোয়েশ্চেনে, যার প্রশ্নমান থাকছে 2 অথবা 3। দেখো প্রথম প্রশ্নে লেখা আছে, সুতরাং লোকটিকে চটানো চলবে না। কোন লোকটিকে কেন চটানো চলবে না? এখানে এই ধরনের প্রশ্নগুলো করার সময় আমরা অবশ্যই কার লেখা কোথা থেকে নেওয়া হয়েছে বলে নেব। তারপরে এখানে বলেছে যে কোন লোকটিকে কেন চটানো চলবে না, তাহলে বলতে হবে যে ইংল্যান্ডের বিখ্যাত জাদুকর ডেভিড ডেভান্টকে যে লোকটি পথ আটকে তার টুপিতে সিলিং ভরার কথা বলেছিল, এখানে তার কথাই বলা হয়েছে। আর তাকে চটানো চলবে না কেন? তার চটানো চলবে না কারণ ডেভান্ট বুঝেছিলেন যে
সে যদি এখন পালানোর চেষ্টা করে তাতে কোনো লাভ হবে না, কারণ লোকটির যেরকম স্বাস্থ্য তাতে দৌড়ে বা কুস্তিতে তিনি তার সাথে পেরে উঠবেন না। তাই সন্ধ্যার নির্জন পথে চিৎকার করে ডাকলেও এমনকি কাউকে পাওয়া যাবে না, সেই কারণেই লোকটিকে চটানো চলবে না বলে তিনি মনে করেছিলেন। 2 লেখা আছে হাওয়াই টাকশাল, জাদুর খেলার রহস্যটা কি? হাওয়াই টাকশাল বা জাদুর খেলার রহস্যটা কি? হাওয়াই টাকশাল বা জাদুর খেলাটিতে জাদুকর কি করে, বারবার খালি হাতে, অর্থাৎ পালমিং লেখা আছে তোমাদের, যে পালমিং এর মাধ্যমে এই খালি হাত দেখিয়ে হাওয়া থেকে টাকা সংগ্রহ করে বা পাত্রে ভরে ফেলে। এবং সেগুলো কি করে, টাকাগুলো সেগুলো অবশ্যই হাওয়া থেকে আসে না, হাতের যে বিভিন্ন খেলা, হাতের খেলা তালুর সাহায্যে সেগুলোকে লুকিয়ে রাখে এবং গুপ্ত স্থান থেকে সেগুলোকে বার করে মানে হাওয়ার মধ্যে থেকে, অর্থাৎ শূন্যের মধ্যে থেকে টাকা ধরার কৌশলটাই হলো এই হাওয়াই টাকশাল বা জাদু খেলার মূল বিষয়। অর্থাৎ হাতের বিভিন্ন কারসাজির ওপরে বা কৌশলের ওপরে নির্ভর করে এই খেলার সার্থকতা। 3 লেখা আছে ডেভান্ট হাঁপ ছেড়ে বাঁচলেন, কেন ডেভান্ট হাঁপ ছেড়ে বেঁচেছিলেন বা হাঁপ ছেড়েছিলেন? ডেভান্টেরকে সেই অপরিচিত ব্যক্তিটি হঠাৎ করে তার টুপিটা পুরো টাকায় ভর্তি করে দিতে বললে ডেভান্ট তো প্রচন্ড রকমই অস্বস্তিতে পড়েছিলেন, কারণ এটা তো সম্ভব নয়, তো অবাস্তব। কিন্তু আর তার পকেটে মাত্র 6 শিলিংই ছিল। নিজের পকেটে থাকা 6 শিলিংয়ের মধ্যে 5টি তিনি বিভিন্ন কায়দায়, প্রথমে তো বেকায়দায় পড়ে তিনি বলেছিলেন যে আমার যা কিছু আছে সব কিছুই নিয়ে নিতে, কিন্তু তারপরে তিনি বলেছিলেন যে তারপরে তাকে অগত্যা খেলা দেখাতে শুরু করতে হয়েছিল, কারণ তিনি ভেবেছিলেন যে এই লোকটি নয় গুন্ডা নয় পাগল, কেউ কিছু হবে। সেই কারণে সে কি করেছিল, যে খেলা দেখাতে শুরু করেছিল সেই দর্শকের সামনে, সে অপরিচিত দর্শকের সামনে। এবং যখন সে 5টা সিলিং দিয়ে বিভিন্ন রকম কায়দা করে অনেকটা সময় ব্যয় করে সেই লোকটির কাছ থেকে বাঁচানোর জন্য সে বিভিন্ন রকম কৌশল করে সে 5টা সিলিং পর্যন্ত তাকে দিয়েছিল। এখন লাস্ট বাকি ছিল একটা শেষ সিলিং, এবং সেই সময় তার উদ্বেগ আরও বাড়তে থাকে, কারণ সে ভেবেছিল এরপরে যদি টাকা তাকে না দেয়া হয় তাহলে সেই মানুষটার কাছে, সেই অপরিচিত ব্যক্তিটার কাছে সে মার পর্যন্ত খেতে পারে। এই সময় বলা হয়েছে যে ঈশ্বর প্রেরিত, মানে হঠাৎ করেই তার ভাগ্য বদলে যায় এবং কিছু লোক, আরও 4-5 জন লোক তার সামনে আসে এবং এসে সেই তাদের হারানিধিকে, অর্থাৎ তারা ওই মানসিক অসুস্থ ব্যক্তিটিকে খুঁজে বেড়াচ্ছিল, আর সত্যি সেই অসুস্থ ব্যক্তিটিকে তারপরে তারা নিয়ে যায় এবং এই সময় তিনি হাঁপ ছেড়ে বাঁচেন, অর্থাৎ সেই মানসিক অসুস্থ ব্যক্তিটির কাছ থেকে তিনি হাঁপ ছেড়ে বাঁচেন। প্রশ্ন 4, কৃপণের স্বপ্ন কি, এর অপর নাম কি? কৃপণের স্বপ্ন যে কথাটি হলো, জাদুকর বলেছেন যে ডেভিড ডেভান্টের প্রসঙ্গে যে সে যে জাদুর খেলা দেখায়, সেই জাদুর খেলায় যে কৃপণের স্বপ্নের কথাটি যে আরেকটি অন্য নাম ছিল, সেটি হলো গিয়ে হাওয়াই টাকশাল। তোমাদের এই কোশ্চেনটা আমরা এমসিকিউতেই করেছি, যে শূন্য থেকে যে টাকা ধরার কৌশল, সেই শূন্য থেকে টাকা ধরার কৌশলের অপর নাম হলো গিয়ে হাওয়াই টাকশাল। তাহলে কৃপণের স্বপ্ন প্রথমেটা বলতে হবে যে কিভাবে টাকা ধরার কৌশল আয়ত্ত করা হয়, বা খেলাটার কি প্রক্রিয়া বা কৌশল সেটা বলতে হবে, এবং তার অপর নাম হলো হাওয়াই টাকশাল। 5 নম্বরে লেখা আছে ডেভান্ট বুঝলেন লোকটি গুন্ডা, গোয়ার অথবা পাগল। ডেভান্ট কিভাবে এটি বুঝেছিলেন? হাওয়া থেকে টাকা ধরার ব্যাপারটা যে আসলে একটা কৌশল মাত্র, তা আদৌ এই খেলাটির মধ্যে তার মধ্যে কোনো বাস্তবতা নেই, এই কথাটি জাদুকর ডেভান্ট প্রথমে সে অদ্ভুত অপরিচিত ব্যক্তিটিকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু লোকটি সেসব না বুঝেই জাদুকরকে বেআক্কেলে, বেদরদি, বেয়ারা এই সমস্ত কথা বলে গালি দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে আপনি চটপট করে টাকা বানিয়ে দিন। এর ফলেই লোকটি সম্পর্কে জাদুকরের মনে হয়েছিল যে লোকটি নয় গুন্ডা, নয় গোয়ার, নয় পাগল, কিছু একটা হবে।
এবং প্রথমে দেখবে যে ডেভান প্রথমে বুঝতেও পারেনি, যখন ওই অপরিচিত ব্যক্তিটি যখন ডেভানকে জিজ্ঞাসা করেছিল আপনি টাকা বানান, তখন ডেভান বুঝতেও পারেননি যে কি বলতে চাইছে। তারপরে যখন সে বলেছিল, সেই অপরিচিত অদ্ভুত ব্যক্তিটি যখন জানিয়েছিল যে এই জাদুকরকে অর্থাৎ ডেভানকে একটি খেলাতে সে দেখেছে যে হাওয়া থেকে টাকা ধরতে, তখন সে বুঝতে পেরেছিল যে আসলে গন্ডগোলটা কোথায়। ডেভান তখন বুঝতে পেরেছিল যে আসলে গন্ডগোলটা কোথায়। প্রশ্ন 6, আমার পকেটখানা তল্লাশি করে যা পাও সব নিয়ে নাও, কে কাকে এবং কখন মন্তব্যটি করেছিল? এখানে ডেভিড ডেভান কথাটি বলেছিল, তাহলে জাদু কাহিনী গল্পে জাদুকর ডেভিড ডেভান উক্ত কথাটি বলেছিল তার সামনে পথ আগলে দাঁড়িয়ে থাকা লোকটিকে উদ্দেশ্য করে। এরপরে যেটা বলতে হবে যে আচ্ছা, কে কাকে উদ্দেশ্য করে এটা হয়ে গেছে, তারপরে আমরা বলবো কখন মন্তব্যটি করেছিলেন। কখন মন্তব্যটি করেছিলেন? যখন সন্ধ্যাবেলায় জনশূন্য পথ দিয়ে বাড়ি ফেরার সময় এক জোয়ান চেহারার একটি লোক ডেভান্টের পথ আটকে দাঁড়ায় এবং বলে যে অনেকদিন বাদে সে তাকে পেয়েছে এবং ডেভান্টকে তার জাদুর খেলার মধ্যে দিয়ে যে হাওয়াই টাকশাল, সেই হাওয়াই টাকশাল খেলার মধ্যে দিয়ে তার পুরো যে তার টুপিটা, সেই টুপিটা পুরো টাকায় ভরে দিতে। সেই সময় তিনি বলেছিলেন যে তাকে গুন্ডা অথবা পাগল কিছু একটা ভেবেছিলেন এবং সেই কারণে তিনি প্রথমেই বলেছিলেন যে গুন্ডা সন্দেহ করেই প্রথমে তিনি বলেছিলেন যে আমার পকেটে যা আছে তা তুমি নিয়ে নাও, পকেট তল্লাশি করে যা পাও সবটা নিয়ে নাও। এবং আরও বলবে যে আরও যে পরপর যে প্রসঙ্গগুলো এসেছে সেটাও বলবে যে প্রথমে ডেভান তাকে বোঝানোর চেষ্টা করেছিল যে আসলে এরকম কিছু সম্ভব নয়, জাদুর মাধ্যমে টাকা পাওয়া সম্ভব নয়, এটাও যে অবাস্তব সেটাও বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাও না বুঝতে চাইলে তখন ডেভান বলেছিল যে আমার পকেট তল্লাশি করে তোমার যত লাগবে ততটা নিয়ে নাও। 7, কৃপণের স্বপ্ন জাদু খেলাটি ডেভানকে কিভাবে বিপদে ফেলেছিল? কৃপণের স্বপ্ন জাদু খেলাটি ডেভানকে কিভাবে বিপদে ফেলেছিল? কৃপণের স্বপ্ন খেলায় জাদুকর ডেভিড ডেভান হাওয়া থেকে টাকা ধরে পাত্রে ভরতেন, সবটাই ছিল তার হাতের কৌশল। কিন্তু এই লোকটা খেলাটিকে সত্যি বলে মনে ধরে নেয় এবং সেই সময় জনবিরল পথে ডেভানকে পাকড়াও করে তার টুপিটায় সিলিং দিয়ে ভরে দিতে বলে। ডেভান তাকে বোঝানোর চেষ্টা করেন যে বিষয়টা আসলে জাদুর খেলা, কিন্তু লোকটি কোনো কথাই শোনেন না। সঙ্গে মাত্র 6 সিলিং থাকায় ডেভান নাছোড় লোকটিকে নাছোড় লোকটি থেকে হাত থেকে কিভাবে মুক্তি পাবেন তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। তাহলে এভাবেই কিভাবে তার হাত থেকে যে ছাড়া পাবে সেই বিষয়টা নিয়ে তিনি চিন্তিত হয়ে পড়েছিলেন। 8 লেখা আছে, দেখো, ডেভান লোকটিকে বোঝাতে গেলেন। ডেভান লোকটিকে কি বোঝাতে গেলেন এবং তার ফল কি হয়েছিল? জাদুকর ডেভানকে ওই সন্ধ্যের সময় কথাটা বলবে যে সন্ধ্যার অন্ধকারে রাস্তার ধারে যখন একটি লোক তার টুপিতে সিলিং ভরে দিতে বলে, সেই সময় ডেভান বলে শূন্য থেকে টাকা ধরে দেওয়ার কথাটি বলে। সেই সময় ডেভান লোকটিকে প্রথমে বোঝানোর চেষ্টা করে যে টাকাগুলি আসলে হাওয়া থেকে আসা সম্ভব নয়, হাতের তালুতে টাকা লুকিয়ে রেখে তা গুপ্ত জায়গা থেকে বার করাই হলো এই খেলাটির কৌশল। এভাবে খেলাটির মধ্যে যে কোনোভাবে কোনো অলৌকিক কিছু নেই, এটা বাস্তবে এটা কখনোই সম্ভব নয়। ডেভানকে প্রথমে তিনি এটা বোঝাতে চেষ্টা করেছিলেন, কিন্তু লোকটি ডেভান্টের কথায় কি হয়েছিল, খেপে গিয়ে বলেছিল বেয়ারা বেয়াক্কেলে বেদরদি, এই সমস্ত বলে গালিয়ে দিয়েছিল এবং তার মনে হয়েছিল যে ডেভান হাত বাড়ালেই টাকা নিয়ে আসতে পারে আঙুলের ডগায়, অথচ চোখে কিন্তু তিনি দিচ্ছেন না। এবং তার মতন একজন অর্থাভাবে শুকিয়ে যাচ্ছে এমন একজন মানুষকে দেখেও জাদুকর তার হাত বাড়ানোর কৌশলটুকু পর্যন্ত করছে না এবং এই লোকটি কিছুতেই এই কথা মেনে নিতে পারছিল না। সেই সময় ডেভান কি করতে হয়েছিল, ডেভানকে অবশেষে চটপট করে খেলা শুরু করতে হয়েছিল নিজেকে বাঁচানোর জন্যই, কারণ ডেভান বুঝেছিল যে এরপর যদি সে খেলা শুরু না করে তাহলে সে মার খেতে পারে এই লোকটির কাছে। 9, কৃপণের স্বপ্ন কি? কৃপণের স্বপ্ন একটি জাদু খেলা
জাদুকর লোকটির কথায় কোন জাদুর খেলা দেখাতে শুরু করেছিলেন? জাদুকর লোকটির কথায় কোন জাদুর খেলা দেখাতে শুরু করেছিলেন? লোকটির কথায় জাদুকর ডেভান কৃপণের স্বপ্ন খেলাটি দেখাতে শুরু করেছিলেন। তার পরিণতি কি হয়েছিল? তার পরিণতিতে বলতে হবে যে জাদুকর সুলভ ভঙ্গিতে হাওয়ায় হাত চালিয়ে হাওয়া থেকে তিনি সিলিং ধরে লোকটির টুপিতে ফেলতে শুরু করেছিলেন, কিন্তু তিনি জানতেন যে তিনি 6 সিলিংয়ের বেশি পারবেন না এবং তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন এই কথা ভেবে যে তার কাছে মাত্র 6 সিলিংই যেহেতু আছে, সেই কারণে এই 6 সিলিং যদি শেষ হয়ে যায় এবং তার হাতের কৌশল দিয়ে এরপরে তিনি কি করে বাঁচবেন। তিনি 4টি সিলিং কি করেছিলেন, 4টি সিলিং মোটামুটি হাতের কায়দায় অনেকটা সময় প্রলম্বিত করে সেগুলো এক একটা করে তার টুপির মধ্যে ভরে দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই 4-5 জন লোক চলে আসে, লোক এসে হাজির হয় এবং তারা হারিয়ে যাওয়া লোকটির খোঁজ করতে শুরু করেছিল এবং তারাই জানায় যে লোকটি হলো মানসিকভাবে অসুস্থ। সেই কারণে তারা তার কাছে ডেভান্টের কাছে ক্ষমা চায় এবং দুঃখ প্রকাশ করে সেই লোকটিকে নিয়ে চলে যায়। প্রশ্ন 10, হাওয়াই জাদুর টাকা ভোগে লাগাতে নেই, ব্যাখ্যা করো। এই হাওয়াই জাদুর টাকা ভোগে লাগাতে নেই কথাটি বলেছেন চাঁদ মিয়া। কারণ আমরা দেখেছি যে লেখক একটি গল্পের কথা বলছেন, তার ছোটবেলায় স্কুলের গল্প, যেখানে চাঁদ মিয়ার এই একই ধরনের খেলা দেখিয়েছিলেন এবং জাদুর সাহায্যে কিভাবে টাকা ধরে আনে সেই সময় সেটা দেখে সেই সমস্ত ছোট বাচ্চাদের খুব অবাক লেগেছিল। তবে সেও মজা করে বলেছিল এবং তাকে দেখে মনে হচ্ছে সে 10 টাকা পেয়ে খুব খুশিও হয়েছিল। সেই চাঁদ মিয়া যখন স্কুলের খেলা দেখিয়েছিল তখন তারপরে তাকে যখন প্রধান শিক্ষক 10 টাকা দিয়েছিল তাতে চাঁদ মিয়া খুব খুশি হয়েছিল এবং সেটাই সেই সমস্ত স্কুলের ছাত্রদের কাছে খুব খটকা লেগেছিল যে হাওয়া থেকে টাকা ধরতে পারে, সে 10 টাকা পেয়ে এত খুশি হয়ে গেছে। সেই প্রশ্নের উত্তরে চাঁদ মিয়া খুব সুন্দর করে দিয়েছিল যে তার কথা ছিল হাওয়া থেকে যে টাকা পাওয়া যায় সেটা হাওয়াতেই ফেরত দিয়ে দিতে হয়, তা নিজস্ব কাজে বা ব্যবহারে বা ভোগে লাগাতে নেই। এর মাধ্যমে তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে জাদুরকে আসলে বাস্তবে পরিণত করা যেমন অসম্ভব, ঠিক তেমনই তার এই কথার যে কারসাজি, সেই কথার কারসাজির মধ্যে জাদুর রহস্য যে মানুষকে ভালো লাগা দেয়, সেই রহস্যটাকেও তিনি ভাঙতে চাননি। তাই এমন কথার মধ্যে দিয়ে যেমন তার কথার রসের পরিচয় পাওয়া যায়, ঠিক তেমনই তিনি জাদুর রহস্যটাকেও ধরে রেখেছেন। আবার আমরা যদি একটু ভিতরে গিয়ে দেখি তার মধ্যে আমরা অবশ্যই জাদু বলে যে আসলে অলৌকিক বলে কিছু যে হয় না, বাস্তবে যে তা কখনোই সম্ভব নয়, পুরোটাই কারসাজি, কৌশল, হাতের কৌশল, বিভিন্ন কৌশল, সেটিও বোঝা যায়। প্রশ্ন 11, চাঁদ মিয়া নামে একজন জাদুকর স্কুলের বড় হলে আমাদের জাদুর খেলা দেখালেন। কোন স্কুলে খেলাটা কি ছিল? এখানে প্রথমে কার স্কুলের কথা বলতে হবে? অজিত কৃষ্ণ বসু স্কুলের কথা, ছোটবেলা স্কুলের কথা বলতে হবে, ঢাকা কলেজিয়েট স্কুল। এরপরে বলা হয়েছে খেলাটা কি ছিল। খেলাটা ছিল তার চাঁদ মিয়ার বিশেষ পুঁজি ছিল না, সে মাত্র 1 ঘন্টা খেলা দেখিয়েছিল, ঘন্টাখানেক সে খেলা দেখিয়েছিল এবং সেই খেলার মধ্যে সে কিভাবে হাওয়া থেকে এক একটা করে টাকা নিয়ে এসে সে টিনের মধ্যে রাখছিল, সেই খেলাটাই একটা বিশেষ খেলা হিসাবে তাদেরকে বিশেষভাবে আকর্ষণ করেছিল। খেলার পরে কোন ঘটনা তাদের বিস্মিত করেছিল? খেলার শেষে প্রধান শিক্ষক মশাই যখন টিকিট বিক্রির থেকে পাওয়া 10 টাকা চাঁদ মিয়াকে দিয়েছিল, তখন চাঁদ মিয়া অত্যন্ত খুশি হয়েছিল এবং তাকে দেখে তার মনে হয়েছিল তার এই 10 টাকার থেকেও তাকে যদি কম টাকা দেয়া হতো তাহলেও তিনি খুশি হতেন। জাদুকরের এই হাওয়া থেকে ইচ্ছে মতো টাকা ধরার সুযোগ আছে, কিন্তু সে এই সামান্য টাকা পেয়ে অত্যন্ত খুশি হয়েছে, এটা দেখে লেখক এবং তার সহপাঠীদের সবারই বিস্ময় লেগেছিল। কারণ যে হাওয়া থেকে টাকা নিয়ে আসতে পারে তার আবার কিসের টাকার প্রয়োজন? সেই কারণেই বলা হয়েছে যে খেলার পরে কোন ঘটনা তাদের বিস্মিত করেছিল, এই ঘটনা তাদেরকে বিস্মিত করেছিল। বিস্মিত মানে অবাক করেছিল।
প্রশ্ন 12, সঙ্গে সঙ্গে আমাদের কয়েকজনের মনে একটু খটকাও লেগেছিল। কাদের মনে কেন খটকা লেগেছিল? কাদের মনে কেন খটকা লেগেছিল? এখানে আমাদের কয়েকজনের মনে বলতে বলা হয়েছে অজিত কৃষ্ণ বসু এবং তার স্কুলের সহপাঠীদের কথা। তাদের খটকা লাগার কারণ কি ছিল? কারণ 1925 খ্রিস্টাব্দে যখন ঢাকা কলেজিয়েট স্কুলে অজিত কৃষ্ণ বসুরা পড়তেন, সেই সময় চাঁদ মিয়া নামে একজন, সেই হিসাবে নাম করা নয়, একজন অখ্যাত জাদুকর 1 ঘন্টা স্কুলের ছেলে মেয়েদেরকে জাদুর খেলা দেখিয়েছিল। এবং জাদুকর চাঁদ মিয়া যে খেলা দেখিয়েছিল সেটি হলো কিভাবে হাওয়া থেকে খুশি মতন টাকা ধরে টাকা ধরা যায়, এবং সে টিনের কৌটে সেই টাকাগুলো ভরে রাখছিল, যেটি হাওয়াই টাকশাল নামে খ্যাত যে খেলাটি দেখানোর পরে সেই সময় জাদুকরকে তার প্রধান শিক্ষক মহাশয় তাদের যে চাঁদা তোলা হয়েছিল তার থেকে 10 টাকা দেয়, এবং এই 10 টাকা পেয়েও তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন। জাদুকর খুব খুশি হয়েছিলেন এবং তার মনে হয়েছিল যে সহপাঠীদের মনে হয়েছিল তার চেয়ে যদি কম টাকাও দিতেও তাহলেও এই জাদুকর খুশি হতো। এখন তাদের এটাই অবাক লেগেছিল যে যার সহপাঠীদের অবাক লেগেছিল, লেখক এবং তার সহপাঠীদের অবাক লেগেছিল যে মানুষ হাওয়া থেকে টাকা ধরতে পারে, তার সে 10 টাকা পেয়ে এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে, তার কারণ কি? এই কারণেই লেখকের তাহলে এই কারণেই তাদের মনে খটকা লেগেছিল, এই কারণেই তাদের মনে খটকা লেগেছিল। তাহলে মোটামুটি আমাদের এই ধরনের প্রশ্নই আসতে পারে। জাস্ট একটু ধরো কিছু শব্দের পরিবর্তনের মাধ্যমে মোটামুটি তোমাদের এই প্রশ্নগুলোই আসতে পারে। এবং এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের জাদু কাহিনী সব রকমের প্রশ্নের আলোচনা। এখানে আমরা শেষ করলাম এসএকিউ এর সব রকমের প্রশ্ন। এই টপিকটার উপর, অর্থাৎ জাদু কাহিনী ছোট গল্পটির উপর কোনো হাতে কলমের প্রশ্ন নেই, অর্থাৎ বইয়ে তোমাদের কোনো প্রশ্ন দেয়া নেই, তাই হাতে কলমে অংশটা আমরা এখানে রাখিনি। আমরা এখানে শুধুমাত্র এমসিকিউ, এসএকিউ এবং ভিএসএকিউ এই 3টে আলোচনা করলাম। জাদু কাহিনী খুব ভালোভাবে পড়ে ফেলো এবং অবশ্যই টিউটোপিয়ার সাথে থাকো আর খুব ভালো থাকো।